আচ্ছা দেখো এখন এখানে যে ডি এ ই সমান এখানে কি লেখা যাবে? পাই মাইনাস ডি এ সি। এটা চিত্র দেখলে এটা বোঝা যাচ্ছে। বি এ ই সমান এখানে কি লেখা যাবে? পাই মাইনাস বি এ সি। আর ডি এ, আর এটা কি ডি ধরো বি এ ডি, এটা তো এটা তো আছে, এটা তো এখানে চেঞ্জ করার মতো কিছু নাই। আচ্ছা, বি এ ডি অথবা ডি এ বি একই কথা। তাহলে এটা হবে সাইন ডি এ সি পাই মাইনাস সামথিং, এটা তাই হবে। আচ্ছা, তো এখন এইখানে কোণ থেকে আমাদের বাহুতে যাওয়া লাগবে সিডি। আমরা সাইন ডি এ সি এই কোণ থেকে সিডি তে কিভাবে আসবো? আচ্ছা, এটা তো সহজ। আচ্ছা, আমরা তো এটা জানি। আচ্ছা, এখানে এখানে খেয়াল করো, এই যে ত্রিভুজ ডিএসি এবং ত্রিভুজ বিএসি, এদের এদের যে পরিবৃত্ত এটা সেম না? এটা বুঝো নাই? মানে এই ত্রিভুজ ডিএসি এর এই পরিবৃত্ত এবং বিএসি এর এই পরিবৃত্ত সেম। আচ্ছা, এটা বুঝো না, এখানে খেয়াল করো। যে আমরা যদি, বুঝছি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, অর্থাৎ এই দুইটা ত্রিভুজকে কিন্তু একই একই বৃত্ত কিন্তু এইখানে তোমার ইয়ে করছে আর কি। তো এই দুইটার পরিবৃত্ত সেম, যদি এই দুইটার পরিবৃত্ত সেম হয় তাহলে এদের পরিবৃত্তের ব্যাসার্ধ সেম হবে। বুঝছো? কারণ এখানে বৃত্ত তো একটাই। তো দুইটার জন্য সেম বৃত্ত হলে দুইটার জন্য পরিবৃত্তের ব্যাসার্ধ তো সেম হবে, মানে পরিবৃত্তের ব্যাসার্ধ বলতে আর এখানে বুঝেছে। তো এখন এখানে আর আমাদের কেন দরকার? ওই যে সাইনের সূত্রটা এখানে লেখার জন্য আর কি। তাহলে এখানে খেয়াল করো, এই যে সাইন ডি এ সি, আমরা এটা কি লিখতে পারবো আমাদের? আচ্ছা দেখো, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এ ডিভাইড বাই সাইন এ কোণ, এটা ডিভাইড বাই সমান হচ্ছে টু আর, আমরা তো এটা জানি। তাহলে সাইন এ সমান এখানে কি হবে? এ ডিভাইড বাই টু আর হবে না? হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে সাইন এ হচ্ছে তার বিপরীত বাহুর দৈর্ঘ্য ডিভাইড বাই টু আর, তাই তো? আচ্ছা, তাহলে এখন তুমি বলো যে এখানে ত্রিভুজ ডিএসি এর ক্ষেত্রে সাইন ডিএসি সমান এখানে কি হবে? সাইন ডিএসি সমান এটার যেটা বিপরীত বাহু, এটা কোনটা? সিডি না? হুম। ডিভাইড বাই টু আর হবে না? কারণ এটার তো এটা পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটা কি হবে? ডিভাইড বাই টু আর হবে না? এই যে এই সূত্র অনুযায়ী, এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, আবার আমাদের এই জায়গাতে কোণ আছে সাইন বিএসি। আচ্ছা, সাইন বিএসি হচ্ছে আমাদের বিএসি ত্রিভুজে, তাহলে এইটা, তাহলে এখন এই কোণটা সমান এখানে কি হবে বলো?
BC বাই 2R। হ্যাঁ, এটা হবে বি সি ডিভাইড বাই 2R। এখন এখানে দুই ক্ষেত্রেই আমরা 2R লিখতে পারছি, দুইটা ভিন্ন ত্রিভুজের জন্য 2R লিখতে পারছি, কারণ দুইটা ত্রিভুজের জন্যই বৃত্তটা সেম, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ সেম হবে। আমরা এই জন্য লিখতে পারছি মূলত। তাহলে সাইন ডিএসি জায়গায় এখানে লেখা যাবে সিডি ডিভাইড বাই 2R। এটা হবে বি সি ডিভাইড বাই 2R। আর সাইন বি এডি, বি এ ডি, বিএডি সমান, আচ্ছা দেখো এই যে এখানে বিডি, আমরা যদি বিডি লিখতে চাই তাহলে আমাদের এখানে বিডি বরাবর একটা বাহু এখানে দেয়া লাগবে, তাহলেই তো আমরা এটা আঁকতে পারবো। দূর, আচ্ছা দাঁড়াও, এইখানে বিডি বরাবর একটা যদি আমরা বাহু দেই, তাহলে এখানে খেয়াল করো এই যে বিএডি মানে এই এই টোটাল এই কোণটা সমান, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আচ্ছা দেখো, এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমাদের বৃত্তটা সেমই না, কারণ এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকেও কিন্তু সেম বৃত্ত স্পর্শ করছে। তাহলে এইখানে এই যে ত্রিভুজ বি এ ডি এর ক্ষেত্রে পরিবৃত্তটা কিন্তু সেম। তাহলে আমরা বি এ ডি সমান কি লিখতে পারবো? বি এ ডি মানে এই এই বড় কোণটা সমান কি লিখতে পারবো বলো? বি BD বাই 2R। হ্যাঁ, বিডি বাই 2R। তাহলে আমরা এখানে বিএডি জায়গায় লিখতে পারবো বিডি ডিভাইড বাই 2R। তারপর নেক্সট লাইনে 2R গুলো সব বাদ। ওকে, তো এখন আমাদের প্রমাণে যেটা বলছে এটা চলে আসছে। আচ্ছা, এখানে বলছে সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় সরলরেখা ও এ, ও বি এবং ও সি যদি ও বিন্দুগামী কোনো সরলরেখা একই পার্শ্বে অবস্থিত না হয় এবং পি কিউ আর বল তিনটি উক্ত রেখাগুলিতে এমন কার্যত থাকে যেন এইটা হয়, দেখাও যে এরা এরা ভারসাম্য সৃষ্টি করে। আচ্ছা, তো আমরা একটা জিনিস এখানে শিখে নিই, এটা হচ্ছে লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা। এখন এটা কি, এটা আমরা এই ম্যাথটা প্রমাণ করলে এটা বুঝবো। একটা হচ্ছে লামির সূত্র, আর একটা হচ্ছে লামির বিপরীত সূত্র আর কি। তো এটা কি, এটা এই ম্যাথটা করলেই বুঝবা। সমান দৈর্ঘ্যের একতলীয় তিনটি সরলরেখা ও এ, ও বি ও সি যদি ও বিন্দুগামী কোনো সরলরেখার একই পার্শ্বে অবস্থিত না হয়। এখানে বাংলা ভাষা এত কনফিউজিং না। আচ্ছা দেখো, এখানে এটা আগে আঁকাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। এটা হচ্ছে আমাদের ও বিন্দু। আচ্ছা, আমরা এখানে এই পরের এই পার্টটুকু আঁকাই যে ও এ বরাবর এখানে আমাদের কাজ করবে হচ্ছে পি, ও বি বরাবর হচ্ছে যে কিউ, এবং ও সি বরাবর হচ্ছে আর। তো আমাদের এইখানে প্রশ্নের প্রথম পার্টটুকু দ্বারা এখানে বলছে যে
এই তিনটা রেখা ও বিন্দুগামী কোনো সরলরেখার একই পার্শ্ব হবে না। আচ্ছা, আমি যদি এখানে ও বিন্দু দিয়ে আমি যদি এই বরাবর একটা সরলরেখা আঁকাই, এইখানে খেয়াল করো এই যে কিউ এবং পি হচ্ছে যে একই দিকে আছে, কিন্তু আর হচ্ছে এখানে তার উল্টো দিকে। আবার যদি আমি এই বরাবর একটা সরলরেখা আঁকাই পি বিন্দু দিয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে পি পড়বে তাদের বিপরীত দিকে, কিউ এবং আর পড়বে এখানে একই দিকে আর কি। আবার আমি যদি এই বরাবর একটা সরলরেখা আঁকাই, সেম ক্ষেত্রে পি এইখানে পড়তেছে একদিকে, কিউ এবং আর পড়তেছে একদিকে। আবার যদি এই বরাবর একটা সরলরেখা আঁকাই, তখন পি এবং আর পড়বে একদিকে, কিউ পড়বে অন্যদিকে। এটা বুঝছো যে একই সরলরেখার আহ এই তিনটা বল একই দিকে হইতে পারবে না। এই তিনটা বল অবশ্যই একটা একটা বিপরীত দিকে থাকতে হবে। এটা বুঝছো? হুম। তো এটা আমাদের প্রশ্নের ক্ষেত্রে কোনো হেল্প করবে না। বাট এখন যে আমাদের চিত্রটা এটা হবে, এটা আমাদের অন্তঃকেন্দ্র বলা নাই, পরিকেন্দ্র বলা নাই, কিছু বলা নাই। তো এই জিনিসটা থেকে এখানে চিত্রটা এমন ভাবেই আঁকতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা যদি এই চিত্রটা যদি, মানে আমরা নর্মালি যেভাবে এই চিত্র আঁকাই, আমরা যদি এইভাবে আঁকতাম, তখন এখানে কি হইতো? আমরা যদি ও বিন্দু দিয়ে এরকম একটা সরলরেখা নিয়ে যাইতাম, তখন এই সরলরেখার একই দিকে তারা পড়ে যাইতো। তখন কিন্তু এইখানে চিত্রটা কিন্তু হইতো না। এখন তুমি এটা ত্রিভুজ দিয়ে রাখতেও পারো, নাও রাখতে পারো। যেমন এটা তুমি যদি ত্রিভুজ বাদ দিয়ে এটা আমরা যদি নর্মালি এইভাবেও যদি আমরা দিতাম, এখন দেখো আমরা যদি আমাদের এমনিতে প্রশ্নে তিনটা ভেক্টরের কথা বললে তো আমরা চিত্রটা নর্মালি এইভাবে আঁকাই। তো তুমি যদি এইভাবে দিতে তাও হইতো। এখন তুমি এখানে এই চেষ্টা করো, এইখানে এখানে কোনোভাবেই একটা সরলরেখার একই দিকে এই তিনটা ভেক্টর কিন্তু পড়বে না। তুমি যেই দিকে সরলরেখা এইখানে আঁকাও, এইখানে দুইটা ভেক্টর পড়বে একদিকে এবং আর একটা সবসময় তার উল্টো দিকেই পড়বে। তো এইখানে যে আমাদের ত্রিভুজ দিয়ে আঁকাইতে হবে সেটা ম্যান্ডেটরি না। এখন আমরা এখানে কেন ত্রিভুজ দিয়ে এই শেপটা আঁকাইছি, কারণ এইখানে খেয়াল করো এই যে আমাদের যে ফাইনাল অ্যান্সার, বা না সরি, আমাদের হচ্ছে যে এই লাইনটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে। তো এইখানে এই লাইনে কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। তো এই জন্য আমরা মূলত এই শেপটা ত্রিভুজের মধ্যে নিয়ে আসছি। মানে এই যে এই শেপটাকে তুমি যদি ত্রিভুজের মধ্যে আঁকাও, তাহলেই তো এটা এইরকম হয়ে যায় না? আমরা যদি এইখানে একটা ত্রিভুজ আঁকাই কাল্পনিক, তাহলেই তো এটা এইরকম হয়ে যায়। এটা বুঝছো? হুম। ওকে। আচ্ছা, এখন আমাদের যেটা এখানে দেওয়া আছে, ধুর, বারবার লিখতেছি। আচ্ছা, একটা একটা ত্রিভুজের এখানে ক্ষেত্রফলের সূত্র কি? এইটা এ, এইটা বি, এইটা সি। আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখতে বলি, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে বলো তো? বলো। এইটা এটা সূত্র পরিসীমা দিয়ে বলবো অর্ধ। না, না, এটা, হ্যাঁ, পরিসীমা দিয়ে তো সূত্র আছে। এটার আমাদের আরেকটা সূত্র হচ্ছে হাফ। তুমি যে দুইটা বাহু এখানে নিতে পারো। আমরা যদি এবং এসি আমরা যদি বাহু নেই, এবি বাহু, এসি বাহু, এই যে দুইটা বাহু নিব, ওই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ। হুম। এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন তুমি যদি এখানে এবি
এবং এখানে তুমি যদি বি সি বাহু নাও, তাহলে এখানে সাইন হবে এ বি এবং বিসি এর মধ্যবর্তী কোণ, অথবা তুমি আরো একটার ক্ষেত্রে সেম ভাবে লিখতে পারো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা দেখো, এই যে এই সূত্র থেকেই কিন্তু আমরা যে 19 থেকে যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র জানি, এটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা না? হ্যাঁ। এই সূত্রটা আমাদের কিসের ক্ষেত্রে? এটা কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য? না, এটা শুধুমাত্র সমকোণের ক্ষেত্রে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। তাহলে এই যে আমাদের এই কোণটা তো 90 ডিগ্রি, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই এ বি সি, এখানে খেয়াল করো, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এখানে ভূমি বলতে আছে বি সি, এবং এটা যে উচ্চতা, এটা বলতে আছে এ বি। তাহলে আমরা যখন এ বি এবং বি সি এই দুইটা বাহু নিলাম, তখন এদের মধ্যবর্তী কোণের সাইন নেওয়া লাগবে। তাহলে তখন এটা হয়ে যাবে সাইন 90। তাহলে এটা হচ্ছে বি সি ইন্টু এ বি, যেটা মেইনলি হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো এই সূত্রটা আসছে আমাদের মেইনলি এইখান থেকে আসে। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের মেইন সূত্র। আচ্ছা, তাহলে এখানে পি, তাহলে এখানে ক্ষেত্রফল ও বি সি। আচ্ছা, এখানে আমাদের ওবিসি ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফলের সূত্র লিখি, তাহলে এটা হবে ও বি ও সি। তাহলে ও বি ও সি এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে বি ও সি। আচ্ছা, তাহলে ও সি এ, ও সি এ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের হবে ও সি বাহু ও এ বাহু, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ এ ও সি, এবং এখানে হচ্ছে আর হাফ ও এ বাহু ও বি বাহু, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ সাইন এ ও বি। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে যে সমান দৈর্ঘ্যের তিনটি একতলীয় সরলরেখা, মানে ও এ ও বি এবং ও সি এর এখানে দৈর্ঘ্য কিন্তু সেম। তাহলে আমরা এখান থেকে ও বি ও সি, ও সি ও এ, এবং ও এ ও বি, এই এগুলো সবাই যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা এগুলাকে এখান থেকে বাদ দিতে পারি। এবং এখানে সব জায়গায় তো হাফ অলরেডি আছে, তাহলে হাফ সহ এগুলো বাদ যাবে। তাহলে এখানে থাকবে পি ডিভাইড বাই সাইন বি ও সি, কিউ ডিভাইড বাই সাইন এ ও সি, এবং আর ডিভাইড বাই সাইন এ ও বি। আচ্ছা, যদি এই পর্যন্ত যদি বুঝো, এখন এখানে খেয়াল করো, এইটা আমাদের মেইনলি লামির উপপাদ্য। এই যে এই লাইনটা হচ্ছে লামির উপপাদ্য। কারণ আমরা যখন এখানে পি নিব, তখন আমাদের কোণ আসবে কোনটা? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বি ও সি। আবার যখন আমরা কিউ নিব, তখন কোণ আসবে এ ও সি। তাহলে কিউ এর নিচে এ ও সি। আবার যখন আর নিব, তখন কোণ আসবে এ ও বি। তাহলে এখানে আসছে আমাদের আর এর নিচে এ ও বি। তাহলে এখন আমরা ম্যাথ করে মূলত নিয়ে আসছি লামির উপপাদ্য। তো লামির উপপাদ্য আমরা কখন লিখতে পারবো? যখন তিনটা বল সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা এখন আমাদের লামির উপপাদ্য যেহেতু প্রমাণ করছি, তো অর্থাৎ এখানে প্রমাণিত হয় যে এই তিনটা বল সাম্যাবস্থায় আছে। এটা বুঝছো? হুম, বুঝছি। তো এই জিনিসটাকে বলা হয় লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা। তো আমাদের যখন প্রশ্নে বলবে যে তিনটা বল এখানে ভারসাম্যে থাকে বা সাম্যাবস্থায় থাকে, তখন আমরা তো ডিরেক্ট লামির উপপাদ্য লিখতে পারি। আর এখন আমরা এখানে লামির উপপাদ্য এখানে প্রমাণ করছি, অর্থাৎ এটা উল্টো ভাবে প্রমাণিত হয় যে
বল তিনটা সাম্যাবস্থায় আছে। এটাকেই বলা হয় মূলত লামির উপপাদ্যের বিপরীত প্রতীক বল। বুঝছো এটা? হুম, বুঝছি। আচ্ছা। আচ্ছা, এরপরে আমাদের বলছে যে রম্বসাকৃতি একখানা সুষম পাতের একটি ধার, মানে একটি বাহু আর কি, ভূমিতলের সমান্তরাল ও একটি কোণ 120 ডিগ্রি, রম্বসটি কেন্দ্র হতে কর্ণ বরাবর। অনেক কাহিনী। আচ্ছা, আমরা একটা আগে রম্বস আঁকি। রম্বস করবো। আচ্ছা, এটা আমাদের একটা রম্বস। এখন এখানে বলছে যে একটি বাহু হচ্ছে ভূমির সমান্তরাল, তো এই যে আমরা এই বাহুটাকে আমরা এখানে ভূমির সমান্তরালে দিয়ে দিলাম এ বি। তাহলে এটা হচ্ছে সিডি, এবং একটা কোণ 120 ডিগ্রি। তো এইখানে এই কোণটা হবে 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে এই কোণটা এখানে কত ডিগ্রি হবে? এইটাও 120। তাহলে এখানে এই এই দুইটা কোণ এখানে কত ডিগ্রি করে হবে বলো তো? বলো। 60 ডিগ্রি করে। আচ্ছা, এখানে ভুল হইলো না? আচ্ছা, দাঁড়াও। না, এটা তো 60 ডিগ্রি করে তো হবে না, কারণ 60 ডিগ্রি করে হলে তো এটা 120 হয়। তো আমাদের যে কোনো চতুর্ভুজের আমাদের হচ্ছে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 120। তাই তো হওয়া উচিত, এটা তো 60 ডিগ্রি করে হওয়া উচিত। আচ্ছা, দাঁড়াও। এটা তো আমি তো নিজেই এখানে কনফিউজ হয়ে যাইতেছি। আচ্ছা, দাঁড়াও, আমাদের যেহেতু একটা কোণের কথা বলছে, আমরা আপাতত একটা কোণ নিয়ে থাকি, তারপরে বাকিগুলা এ- এখানে দেখা যায়। আমরা যেটা বললাম সেটা তো হওয়া উচিত। আচ্ছা, যাই হোক। এ বি সি ডি, এই একটা কোণ রম্বসটির কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি কিউ বল প্রয়োগ করে একে খাড়া করা হলো। আচ্ছা, তাহলে এখানে রম্বসের সেন্টার বলতে এর দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করবে, ওইটাই হচ্ছে তার জন্য সেন্টার। আচ্ছা, রম্বসটির কেন্দ্র হতে কর্ণ বরাবর পি এবং কিউ বল দ্বারা প্রয়োগ করে একে খাড়া করা হলো। আচ্ছা। আচ্ছা, আমরা এখানে একটা কর্ণ বরাবর এখানে এখানে ধরে নিই যে এইদিকে আছে পি, এইদিকে আছে কিউ। ওকে। দাঁড়াও এখানে। ওকে, তাহলে এটার যে ওজন। আচ্ছা, এটা কিন্তু একটা পাত। হ্যাঁ, এখানে রম্বস আকৃতির একটা পাত তো। এটা লোহার পাত হতে পারে, তামার পাত হতে পারে, এখানে যেটাই হোক সেইটার কিন্তু একটা ওজন থাকবে। এটা হচ্ছে নিচের দিকে।
আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর এই টোটালটা যদি 120 ডিগ্রি হয়, উম, আচ্ছা আমরা তো একটু আগে যেটা আমরা এখানে বুঝতেছিলাম যে এই পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, এবং রম্বসের কর্ণ এই কোণ, এই সবগুলা কোণকেই কিন্তু সমদ্বিখণ্ডিত করবে। তো সেই ক্ষেত্রে কত হবে, এইটুক হবে 30 ডিগ্রি না? আর তাহলে এটা হবে 60 ডিগ্রি। যদি এইটা 60 ডিগ্রি হয়, এটা হবে কত? এটা হবে 30 ডিগ্রি, কারণ এইখানে কোণগুলা পরস্পর, সরি, কর্ণগুলা পরস্পরকে সমকোণে ছেদ করবে। এটা 30 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো, আমাদের যদি এইটা 60 ডিগ্রি হয়, এখানে আমাদের প্রশ্নে তো বলাই ছিল যে এই কোণটা 120। তো আমরা তো এখন তো দেখলাম যে যদি এটা 60 হয় এবং সমদ্বিখণ্ডিত করলে এটা 60 হবে, তাহলে 60 60 120। আচ্ছা, আর এই কোণটা তো হচ্ছে 90। এই কোণটা 90 হলে এইটা 30, এইটা 30, এইটা 90, এইটা 60, তারপরে এইটা 60 হলে এইটা 30। আচ্ছা, আমরা এখানে অনেকগুলা কোণই এখানে দেখলাম। আমাদের এখন যেগুলা লাগবে আমরা সেগুলা নিব এখন। ওকে, তো এখন এখানে পি কিউ এর লব্ধি এখানে কোন দিকে কাজ করবে? এখানে পি কিউ এর লব্ধি আমরা এখানে ধরে নেই এই বরাবর কাজ করবে, এবং লব্ধি যেই দিকে কাজ করবে ঠিক তার বিপরীত দিকে ওজনটা এখানে ক্রিয়াশীল থেকে পুরো সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখবে। আচ্ছা, তাহলে লব্ধির বিপরীত দিকে তাহলে এখানে বল তিনটিকে সাম্যাবস্থায় রাখে। তাহলে লামির এখন আমরা যদি নেই, তাহলে এখানে বল আছে আমাদের তিনটা, একটা পি কিউ এবং একটা হচ্ছে ওজন। তাহলে আমরা যখন পি নিব তখন এখানে খেয়াল করো কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ এখানে কত? 120, এটা না? কিউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ দেখো 90 প্লাস 30, 120। আর এইখানে কিউ এর মধ্যবর্তী কোণ, সরি, কিউ নিলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে, দূর আর কোথায়, পি এবং ডাব্লিউ, এটা তো 90, তাহলে 90 প্লাস 60 হচ্ছে 150। আর যখন আর নিব তখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90। আচ্ছা, আমাদের প্রমাণে পি কিউ এখানে নিতে বলছে। তাহলে আমরা জানি সাইন 120 এর মান √3/2, সাইন এখানে 150 এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে পি সমান হবে 2 2 বাদ দিলে এটা হবে √3 ইন্টু কিউ। এখন আমরা যদি এখানে বর্গ করে দিই, এটা হবে 3 কিউ স্কোয়ার। এবং এটাই আমাদের প্রমাণ করতে বলছে, একদমই সহজ। আচ্ছা, এরপরে এখানে বলছে এল এম এন ত্রিভুজের
এল এম এন কৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব ভাবে ক্রিয়ারত তিনটি বল W1 W2 W3 এর লব্ধি শূন্য হলে প্রমাণ করো যে এত এবং এত, যখন এত। ওকে, এটা রাজশাহী বোর্ডে গ নম্বরে আসছে। আচ্ছা, তাহলে এখানে বলগুলো আছে তিনটে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব ভাবে। ওকে, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে এন। তাহলে এখানে একটা বল হচ্ছে আমাদের এখানে লম্ব ভাবে W1, আর একটা এদিকে W2, আর একটা এদিকে W3। ওকে, এবং এখানে বলছে যে তিন বাহুই সমান। আচ্ছা, এখানে কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে এই তিনটা বলের লব্ধি হচ্ছে শূন্য। যদি এই তিনটা বলের লব্ধি শূন্য হয় তাহলে এখানে বলগুলো অবশ্যই সাম্যাবস্থাতেই আছে। সাম্যাবস্থায় থাকলে আমরা লামির উপপাদ্য লিখতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি এখানে লামি লিখি, তাহলে এখানে W1 এটা সমান হবে সাইন। আচ্ছা, আমরা এই বিন্দুগুলোর একটু নামকরণ করি। এ, বি, সি। ওকে, তাহলে W1 নিলে এই দুইটার মধ্যবর্তী। আচ্ছা, এখানে মধ্যবিন্দুটা একটা নাম দেওয়া লাগবে, এটা হচ্ছে ডি। তাহলে W2 এবং W3 এর মধ্যবর্তী কোণ হয় BDC। W2 নিলে এটা হচ্ছে CDA বা ADC, এবং W3 নিলে এটা হচ্ছে ADB। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে একটা খেয়াল করো যে BDC। আচ্ছা, এটা BDC এই কোণটা। তাহলে এই যে এল এবং BDC এর এটা যোগফল কত, 180 ডিগ্রি না? হুম, হ্যাঁ, এল এবং BDC এর যোগফল কিন্তু 180 ডিগ্রি, কারণ এই যে এখানে আমরা যদি LCDB এই চতুর্ভুজটা যদি বিবেচনা করি তাহলে এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমরা BDC সমান কি লিখতে পারবো, পাই মাইনাস এল।
সেম ভাবে এ বি সি, এই কোণটা লিখতে পারবো পাই মাইনাস এম, আর এইখানে এ ডি বি, এই কোণটা লিখতে পারবো পাই মাইনাস এম। তাহলে এটা হবে সাইন এল। আচ্ছা, সাইন এল। এখন আমাদের এখানে এগুলো সমান দেখাইতে হবে আর কি। আচ্ছা, তো সাইন এল সমান আমরা এখানে কি লিখতে পারবো? এখানে খেয়াল করো, আমরা যদি এখানে ত্রিভুজের সাইন সূত্র নেই, আমরা যদি এখানে ত্রিভুজের সাইন সূত্র নেই, তো এটা কি হবে? এল ডিভাইড বাই আসবে, ধরো কি বলতো, তাহলে আমরা যখন এম এন নিব, এখানে এম এন নিলে আসবে সাইন এল। আচ্ছা, আর যখন এল এন নিব তখন আসবে সাইন এম, আর যখন এল এম নিব তখন আসবে সাইন এন। এটা বুঝছো না? এটা তো সাইন সূত্র, আমরা তো এটা জানি। আচ্ছা, এখন হুম। এটা সমান আমরা এখানে ধরে নিলাম কে। আচ্ছা, এখন আমরা এখানে কে ধরে নিলাম, কারণ হচ্ছে যে আমাদের তো এখানে কোনো বৃত্ত নাই যে আমরা এটা পরিবৃত্তের ব্যাসার্ধ এটা ধরে নিব। ওকে, তো এখন খেয়াল করো, সাইন এল সমান এখানে কি লেখা যাবে? এম এন ডিভাইড বাই কে। সাইন এম সমান এল এম ডিভাইড বাই কে, আর এটা হবে এল এম ডিভাইড বাই কে। আচ্ছা, তাহলে সাইন এল এর জায়গায় এম এন বাই কে। আচ্ছা দেখো, এবং আমাদের প্রশ্নে কিন্তু এখানে বলে দিয়েছে যখন এল এম এম এন এবং এল এন অর্থাৎ তিনটা বাহু সমান, তাহলে এম এন এল এন এবং এল এম যদি সমান হয় এবং কে তো এখানে সব সেম, তাহলে আমরা এখানে হরগুলাকে বাদ দিতে পারি। তাহলে এটা কি হবে? ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু, ডাব্লিউ থ্রি। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা।